সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। আজ থেকে শুরু হতে চলেছে একটা নতুন পর্ব, নতুন সিরিজ অ্যাডভান্স ম্যাথ। এটা মূলত অ্যারিথমেটিক ছাড়া গণিতের বাকি পোর্শন, যেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে। এতে আছে সূচক, করণী, সমীকরণ, একচল বিশিষ্ট রৈখিক সমীকরণ, রাশিমালা, স্থানাঙ্ক জ্যামিতি, পরিমিতি, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, জ্যামিতি, ত্রিকোণমিতি, হাইট অ্যান্ড ডিস্টেন্স, চরমমান, এছাড়াও অনেক কিছু। তো এইগুলো মূলত বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন রকমভাবে আসে। এর ফলে কি আশা করি অনেকেই উপকৃত হবে। এই পোর্শনটা মূলত প্রিলিমিনারি এবং মেন দুটি পোর্শনই সমানভাবে গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব অ্যালজাবরা নিয়ে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে সূচকটা শুরু হয়েছে। তো অ্যালজাবরা নিয়ে আলোচনা করব। এই অনেকে প্রশ্ন করে যে এই অ্যালজাবরা পোর্শনটা কোন কোন পরীক্ষায় আসে, সেটা নিয়ে একটু আলোচনা করলে ভালো হতো। তো অ্যালজাবরা পোর্শনটা আমি মূলত বলে রাখি, এটা ডব্লিউবিসিএস মেনে আসে, ফুড এসআইতে আসে, ফরেস্ট সার্ভিসে আসে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেনে আসে, ডব্লিউবিসিএস এসএসসির প্রাইমারি টেটে আসে, আরআরবিতে গ্রুপ ডি এনটিপিসিতে আসে, এসএসসির সিজিএল T1 T2, সিএইচএসএলের T1 T2, এমটিএসের T1 T2, সিপিওতে T1 T2, জিডি। আইবিপিএসের ক্ষেত্রে ক্লার্কের প্রিলি এবং মেন, পিওতে প্রিলি এবং মেন, এসবিআইতে ক্লার্ক এবং পিও দুটোতেই প্রিলি মেন। এছাড়াও অনেক পরীক্ষাতে এই ধরনের আসে। তাহলে বুঝতে পারছো এর গুরুত্বটা অপরিসীম, এবং তাই বলবো যে এই ভিডিওগুলো কিন্তু ভীষণভাবে কাজে লাগবে। তোমাদের পাশে থাকা আমার একমাত্র উদ্দেশ্য, তোমাদের হেল্প করা। তাই ভিডিওগুলো যদি ভালো লাগে এবং মনে হয় কাজের, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব সূচক নিয়ে। মূলত এই সূচক আর করণী, কিছুটা সূচকের করণীর পোর্শন কিছুটা একে অপরের উপর নির্ভরশীল এবং প্রায় জড়িয়ে আছে, তাদেরকে আলাদা করা যায় না কিছু পোর্শন থেকে। তবুও যতটা সম্ভব আমি আলাদা করে দুটো পোর্শন ভাগ করেছি। যে প্রথমে আমরা আলোচনা করব সূচকের পোর্শন, তাতে কিছু কিছু করণী জড়িয়ে থাকবে। তো সেটা থাক, কোনো অসুবিধা নেই। এটার আমরা বেসিক থেকে একবারে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত ধরনের, যে ধরনের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সব অঙ্ক নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক আজকের পর্ব। তো সূচক চ্যাপ্টারটা আলোচনা করতে গেলে আমরা এর বেসিক জিনিসটা প্রথমে একটু আলোচনা করে নেব হালকা করে, সূচকের ধারণা। তারপরে আমরা যাব সূচকের সূত্র নিয়ে, আর কিছু গুরুত্বপূর্ণ নোটস যেগুলো আমাদের মনে রাখলে সুবিধা হবে অঙ্ক করার ক্ষেত্রে। তো প্রথমে আসি সূচকের ধারণায়। সূচক বা ইন্ডিসেস, এটা হচ্ছে কি, যে একটি সংখ্যা ধরে নিলাম একে যদি আমি n বার গুণ করি, তাতে করে গুণফল যেটা পাওয়া যাবে তাকে বলা হবে কি n এর n ঘাত। তো এটাকে a⁴n হিসেবে এভাবে লেখা হয়, যেমন কি a⁴n সমান a গুণিতক a গুণিতক a গুণিতক ডট 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 করে a, এটা n টাইমস, n বার এইভাবে গুণ হচ্ছে, যার ফলে এটা a⁴n হচ্ছে। অনুভাবে আমি যে কোনো সংখ্যাটাকে যদি আমি এইভাবেই গুণ করি, যে আমি এভাবে করলাম যে 2 গুণিতক 2 গুণিতক 2, তো এটাকে 3 বার যেহেতু গুণ করেছি, এদের মাথায় 3 থাকবে পাওয়ার। এটাকে এইটার ক্ষেত্রে এই যে a⁴n, তো এই যে এটাকে বলবো আমরা বেস বা নিধান। এটা হচ্ছে কি নিধান, বা ইংলিশে একে বলবো বেস। আর এনটা যেটা হচ্ছে তাকে আমরা কি বলবো সূচক, বা এটাকে বলবো কি এক্সপোনেন্ট বা ইন্ডেক্স। তো এই বেসিক জিনিস। তো এই ক্ষেত্রে যেমন 3টে গুণ করলে এখানে 2⁵ হবে, এরকমভাবে যদি আমি 5টা গুণ করি তাহলে সেটা হবে 2⁵, 100টা গুণ করলে 2⁻100, এইভাবে চলে যাবে। তো এটাই হচ্ছে এর বেসিক জিনিস। তো এর সূত্রে আসি। এই ক্ষেত্রে যদি ধরে নিই এ ধনাত্মক একটা সংখ্যা, আর এখানে m আর n দুটো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা আগে আলোচনা হয়েছে অনেকবার। তো মূলদ সংখ্যা এটা একটা পূর্ণ সংখ্যা,
তো যেটা সবসময় পি বাই কিউ আকারে প্রকাশ আমরা করব এটার ক্ষেত্রে যে কোনো সংখ্যাকে, যেমন 2, 3, 5, 7, 11 এই ধরনের যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা বলতে বেসিক্যালি যেটা হবে যে সমস্ত সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তো সেই সমস্ত সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। সেই সমস্ত 2, 5, 7, 4, 1, 3 এই ধরনের সমস্ত সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলবো। মূলদ সংখ্যার কিছু কিছু জিনিস তার মধ্যে কিছু কিছু আছে মৌলিক সংখ্যা, কিছু কিছু আছে যৌগিক সংখ্যা, বা এর ক্ষেত্রেও কিছু কিছু যেগুলো ভগ্নাংশ সংখ্যা সেগুলোকে আমরা বলতে পারি মূলদ সংখ্যা। সাধারণভাবে বলা যায় যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেই সমস্ত সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। তো এখানে সূচকের সূত্র, প্রথম যে সূত্রটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। এটার ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি কি দুটোর ক্ষেত্রে কিন্তু বেস একই, কিন্তু পাওয়ার দুটোর সূচক দুটো আলাদা আলাদা আছে। তো এই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি এম প্লাস এন, দুটোর পাওয়ারগুলো যোগ হয়ে যাচ্ছে। যেমন কি 2 টু দি পাওয়ার 5 ইন্টু যদি করি 2 টু দি পাওয়ার এখানে 3, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 প্লাস 3, তার মানে 2 টু দি পাওয়ার 8। তো এমনি যদি আমরা দেখে নিই, এটা 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 5টা 2, আবার তার সঙ্গে গুণ হচ্ছে কটা 2, 3টে 2, তাহলে মোট কটা 2 হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে 2 টু দি পাওয়ার 8 হচ্ছে। তো এটা আমি সিম্পল ক্যালকুলেশন করলাম, আর এটা সূত্রের সাহায্যে ক্যালকুলেশন করলাম, দুটোর ক্ষেত্রেই কিন্তু একই হচ্ছে। তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন। দ্বিতীয় সূত্র ওই রকমভাবে এটাকে যদি আরেকটু বেশি মাত্রায় নিয়ে যাই, সেক্ষেত্রে এটা দেখব যে এ টু দি পাওয়ার এম ওয়ান ইন্টু এ টু দি পাওয়ার এম টু ইন্টু এ টু দি পাওয়ার এম থ্রি ইন্টু ডট 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 করে এ টু দি পাওয়ার এম 100 পর্যন্ত যদি নিয়ে যাই, তাহলে এটা হবে কত এ টু দি পাওয়ার এম ওয়ান প্লাস এম টু প্লাস ডট 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 করে এম 100 পর্যন্ত এইভাবে পাওয়ারে যোগ হয়ে যাবে। নেক্সট চলে আসি 2 নম্বরে। ওই একই রকমভাবে যদি এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন থাকে, এটা ভাগ হচ্ছে, তো এই ক্ষেত্রে এ টু দি পাওয়ার এম মাইনাস এন হবে, এখানে বিয়োগ হয়ে যাবে। যেমন আমি এক্সাম্পল হিসেবে এটা এ টু দি পাওয়ার এইটা লিখতে পারি যে 5 টু দি পাওয়ার 3 বাই 5 টু দি পাওয়ার 2, তো এটাকে লেখা যাবে 5 টু দি পাওয়ার 3 মাইনাস 2, তাহলে সেই ক্ষেত্রে এটা বলা যায় 5 টু দি পাওয়ার 1 বা 5। তো আশা করি বুঝতে অসুবিধা হয়নি। এরপরে আমি 3-এর দাগের যে সূত্র সেটাতে চলে আছি। 3-এর দাগের সূত্র যেটা বলেছে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার যদি এন হয়, তাহলে এ টু দি পাওয়ার এটাকে এম এন এই দুটো গুণ হয়ে যাবে। যেমন আমি একটা এক্সাম্পল হিসেবে দিলে এটা একটু বেটার বোঝা যাবে যে 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 4, তো এটা হচ্ছে কি 2 টু দি পাওয়ার 4×3 12 হয়ে যাচ্ছে। এটা কিভাবে হচ্ছে, এটা যদি একটু ভেঙে দেখি তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার 3টা 4 বার গুণ হবে, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3। তো সূত্র অনুসারে এইগুলো যোগ হয়ে যাবে, তাহলে 4টা 3 যোগ হবে মানে 12 হবে, সেদিক থেকেও হবে। কিংবা এটাকে যদি 3টে 2-এ ভাঙি, এখানে 3টে 2, এখানে 3টে 2, এখানে 3টে 2, মোট 12টা 2 হচ্ছে, সেক্ষেত্রেও হবে। তো আমাদের সূত্র যেটা বলছে সেটা হচ্ছে এক চান্সে এখান থেকে হয়ে যাবে। তো পাওয়ার যদি একটা বেস একই থাকবে, সেক্ষেত্রে এইটার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা যদি থাকে তখন এটা হবে, কিন্তু ওইটা না থেকে যদি এমনভাবে থাকতো যে 2 টু দি পাওয়ার 3 এইটা যদি ফার্স্ট ব্র্যাকেট না থাকতো, তখন কি হতো না, তখন হতো কি এটাকে লেখা হতো এইরকম যে 2 টু দি পাওয়ার এইটার পাওয়ার তখন এটা বোঝাতো, তাই 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 মানে 81।
তাহলে 2^81, মানে 81টা 2 এখানে গুণ হচ্ছে, এখানে মাত্র 12টা 2 হচ্ছে। এই ব্র্যাকেট থাকলে সেটা এক রকমের হয়, আর যদি এরকম ব্র্যাকেট না থাকে সেটা কিন্তু এটা বোঝায়। এটা কিন্তু ভালো করে এই ক্ষেত্রে কিন্তু অনেকে ভুল করে ফেলে, এটা ভালো করে মনে রাখতে হবে। এই বিশেষ বিশেষ ক্ষেত্রগুলো মনে রাখলে কিন্তু অঙ্কের ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। তো এর ঠিক উল্টোটা যদি আমি সূত্রের হিসেবে দেখি, তাহলে সেটাই দেখব কি না, এ ইন্টু বি হোল টু দি পাওয়ার যদি আমাদের এম থাকে, তাহলে এটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, এইভাবে ভেঙে যায়। যেমন 10 টু দি পাওয়ার 5 আছে, 10টাকে ভেঙে আমি 5 ইন্টু 2 করলাম, এটা টু দি পাওয়ার 5 হলো, এটাকে এভাবে লেখা যায় 5 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 5, এইভাবে ভেঙে লিখতে পারি। অনুরূপভাবে যদি এটা করা যায় যে এ বাই বি হোল টু দি পাওয়ার এম সমান, এটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম। এটা এক্সাম্পল হিসেবে এভাবে লিখতে পারি, যদি এরকম থাকে যে এখানে 15 থাকলো আর নিচে অন্য কিছু একটা থাকলো, 7 থাকলো, হোল টু দি পাওয়ার এখানে 2 আছে, তাহলে এটাকে 15 স্কোয়ার বাই 7 স্কোয়ার এভাবে লিখতে পারি। আবার উপরের 15 স্কোয়ারটাকে 5 ইন্টু 2 করে যদি 5 ইন্টু 3 যদি করে দিই, তাহলে সেটাকেও আগের সূত্রে আমরা ভেঙে নিতে পারবো 5 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার বাই 7 স্কোয়ার। তো এইভাবে আমরা সম্পূর্ণরূপে ভেঙে নিতে পারি ওপরে নিচে। তো সেক্ষেত্রে এটার ক্ষেত্রে কিন্তু বেস দুটো আলাদা হচ্ছে, কিন্তু পাওয়ারটা একই আছে। এই দুটো জিনিস মনে রাখার দরকার আছে। আবার বিশেষ সূত্র এখানে আছে, এ টু দি পাওয়ার এম ইজিক্যাল টু যদি হয় বি টু দি পাওয়ার এম, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি এ ইজিক্যাল টু বি। বেস দুটো আলাদা হচ্ছে, পাওয়ার দুটো একই যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে বেস দুটোকে আমরা সমান বলতে পারি। ওই একই রকমভাবে যদি এ টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু এ টু দি পাওয়ার ওয়াই হয়, সেক্ষেত্রে আমরা পাওয়ার দুটোকে সমান ধরে নিতে পারি। এই দুটো মনে রাখার সূত্র, এটা বিশেষ সূত্র, এই সূত্র কিন্তু কাজে লাগে ভীষণভাবে। যদি এরকম থাকে মাইনাস এ টু দি পাওয়ার এন সমান, তো এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি কি মাইনাস এ টু দি পাওয়ার এন সমান হবে এ টু দি পাওয়ার এন যখন কি না পাওয়ার সমান হচ্ছে জোড় সংখ্যা, আবার সমান হবে মাইনাস এ টু দি পাওয়ার এন এনটা যখন হবে বিজোড় সংখ্যা। আচ্ছা, যেমন একটা এক্সাম্পল এখানে দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন কি -2 হোল টু দি পাওয়ার যদি 3 করি, এর অর্থ হচ্ছে কি 3টে মাইনাস গুণ হবে, 3টে -2 গুণ হবে। তাতে কি হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে আরেকটা মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, আর 3টে 2 গুণ হলে 2 2 4, 4 2 8, তাহলে -8 হচ্ছে। তাহলে এটা একটা মাইনাস এলো, যেহেতু পাওয়ার বিজোড় হচ্ছে সেক্ষেত্রে মাইনাসটা সামনে আসবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি -2 টু দি পাওয়ার 3, এভাবে লেখা যায়। ওই একই রকমভাবে যদি পাওয়ারটা জোড় আসতো, এটা যদি 2 টু দি পাওয়ার 4 আসতো, সেক্ষেত্রে 4টা মাইনাস মানে প্লাস হয়ে যাচ্ছে, আর শুধু হবে 2 টু দি পাওয়ার 4 মানে 16। এক্ষেত্রে কিন্তু নেগেটিভ আসবে না, বিজোড় এলে সবসময় নেগেটিভ আসবে, এটা মনে রাখার দরকার আছে। এই গেল সব বেসিক সূত্র। আশা করি এই সূত্রগুলো তোমরা আগে থেকেই জানো, তবু আর একবার সেগুলো ঘুরিয়ে দেখে নেওয়া। তো যদি এরপরে আরও ছোটোখাটো কিছু সূত্র লেগে থাকে, সেটা অঙ্ক করতে করতে আমরা আলোচনা করব। তো শুরু করা যাক আজকের যে অঙ্কের পর্বটা, একবারে বেসিক থেকে অঙ্কগুলো শুরু করব। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখতে থাকো। প্রত্যেকটা অঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা অঙ্কই কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসছে, সেভাবেই কালেকশান করা হয়েছে, যাতে করে বেসিক হলেও সেইগুলো কিন্তু পরীক্ষায় আসে। তো সেগুলোকে ইগনোর করা যাবে না, এবং বেসিকটা এই কারণে করা যাতে করে এই চ্যাপ্টার সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার হয়। যদি এইভাবে বেসিক আর অ্যাডভান্স দুটো পোরশান না করা হয়, তাহলে কিন্তু এই চ্যাপ্টার সম্পর্কে সঠিক ধারণা সম্ভব হবে না, কিংবা বেসিক না করলে অ্যাডভান্সের অঙ্কগুলো করা সম্ভব হবে না। আর এই ক্ষেত্রে বেসিক অঙ্কগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ অ্যাডভান্সের মতো, যেগুলো পরীক্ষায় পরে কোনো না কোনো বছরে বিভিন্ন পরীক্ষায় এসছে, সেইভাবেই কালেকশান করা। তো শুরু করা যাক আজকের অঙ্কের পর্ব।
এখানে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, সব প্রশ্নগুলো কিন্তু ইংলিশে আছে, আমি ওটাকে বাংলাতে ট্রান্সলেট করে দেবো যদি বুঝতে কারোর অসুবিধা থাকে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো এখানে যেটা প্রথমের যে অঙ্কটা আছে, যেটা বলেছে যে 2^-2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, তো দেখা যাক এখানে কি করা যায়। 2^-2 তার হোল স্কোয়ার আছে। তো প্রথমে আমরা এই হোল স্কোয়ারের কাজটা করব। আমরা জানি যে এখনই একটু আগে আলোচনা করলাম যে নেগেটিভ সংখ্যার যদি যুগ্ম পাওয়ার হয় সেক্ষেত্রে এটা পজিটিভ হয়ে যায়, মানে দুবার মাইনাস গুণ হবে। বেসিক্যালি এত সব মনে রাখার দরকার নেই, আমরা জানবো যে দুবার মাইনাস গুণ হবে প্লাস হয়ে যাবে। আর 2^2 মানে হচ্ছে 4, এইটা হচ্ছে। তো তাহলে 2^4 মানে 4টা 2-এর গুণফল মানে 16। তাহলে এখানে 16টা হচ্ছে কারেক্ট অ্যান্সার, সি দাগের অপশানটা কারেক্ট অ্যান্সার। এখানে অ্যান্সারগুলো কিন্তু বক্স করা আছে যাতে করে তোমরা পজ করে এটা প্র্যাকটিস করতে পারো, প্র্যাকটিস করতে সুবিধা হয়, সেই জন্য প্রত্যেকটা অ্যান্সারের ক্ষেত্রে কিন্তু এইভাবে বক্স করা আছে। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কী বলেছে একবার দেখে নিই। এটা বলেছে কি যে ইফ √x ইজ ইকুয়াল টু 12.3/123 দেন দ্য ভ্যালু অফ এক্স ইজ। তো এখানে √x যদি 12.3/123 হয় তবে এক্সের মানটা কত হবে এটা বলতে চাইছে। তাহলে √x যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 12.3/123। বেসিক্যালি এটা এখানে দশমিকের একটু ক্যালকুলেশন নিয়ে এটা আলোচনা করতে চেয়েছে। তো এখানে যে আমরা দুটো সংখ্যার দিক থেকে দুটো একই আছে, কিন্তু দশমিক এখানে একটার পরে আছে। তো সেই ক্ষেত্রে এই দশমিকটা যদি তুলে দিই তাহলে এখানে কি হবে, দশমিক তুলতে গেলে এটাকে উপরে নিচে যদি 10 দিয়ে গুণ করি দশমিক উঠে যাবে, কারণ একটা ঘরের আগে দশমিক আছে। তো এখানে এটা 10 দিয়ে গুণ করার ফলে এটা দশমিক উঠে যাচ্ছে, আর নিচে একটা এক্সট্রা 10 পড়ে থাকবে, কারণ গুণ করা হয়েছিল উপরে 10 দিয়ে গুণ করা হয়েছিল, নিচে 10 দিয়ে গুণ করা হয়েছিল। যেহেতু আমরা এক্সট্রা দিয়ে গুণ করছি, উপরে নিচে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। আমি শুধু নিচে দিয়ে গুণ করে দিলাম এমনটা হবে না, কিন্তু তাহলে সংখ্যাটা অন্যরকম হবে, সেক্ষেত্রে আমরা সমান চিহ্ন দিতে পারবো না। তো সেই ক্ষেত্রে এভাবেও ক্যালকুলেশন দেখতে পারি, কিংবা অন্যভাবে দেখে, যেহেতু এটাকে এই 12.3 আছে, এটাকে লেখা যায় কি 123/10, সেটাকেও এইভাবে লেখা যায়, সেদিক থেকে ভাবলে হয় এটা। তো 123 কেটে যাচ্ছে, 1/10 এটা পড়ে থাকছে। 1/10 মানে হচ্ছে কি 0.1। তো এইবারে √x সমান হচ্ছে 0.1। এটা দেখে ঘাবড়ে দেওয়ার দরকার নেই যে উত্তর তো এটা হবে, তাহলে এটা কেন না, এখানে উত্তর আসেনি, এখানে √x এসেছে, মান বলেছে x, এখানেই ভুল হয়। তো এই অনেক সময় ক্যালকুলেশন করার পরে যেটা আসে সেটা মনে হয় যেন সেটাই উত্তর, সেটাই লিখে দিয়ে চটজলদি করে সেটাই রেখে দিয়ে চলে আসে। কিন্তু এক্ষেত্রে কিন্তু ভালো করে বুঝতে হবে, একটা প্রশ্ন কিন্তু চেঞ্জ করে দিতে পারে সব কিছুই। তো সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে প্রপারলি কি বলেছে সেটা সম্পর্কে সঠিক ধারণা। তো x সমান হবে কি, তাহলে এটা রুট আছে, একে স্কোয়ার যোগ করলে তাহলে রুটটা চলে যাবে, বোথ সাইড স্কোয়ার করব, তাহলে 0.1 স্কোয়ার হবে। তাহলে দুটো 0.1 গুণ করব, গুণ করলে কত হবে, 1ই হবে। কিন্তু দশমিক কটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, দুটোর আগে দশমিক, মানে দশমিক হবে কত, 0.1। এটাকে এভাবে লিখতে পারি। তো এটাই হবে আমাদের ডিড দাগের অপশানটা কারেক্ট অপশান। এই ক্ষেত্রে দশমিকের গুণের কথা বলে দিই, গুণ এমনি স্বাভাবিকভাবে করব, এখানে 1-এর সঙ্গে 1 গুণ করব, আর কোথায় কি দশমিক আছে সেটা দেখারই দরকার নেই। 1-এর সঙ্গে 1 গুণ করব, তারপরে শেষে দেখব কি যে কটার পরে দশমিক বসবে সেটা দেখব শেষে, মোট কটার আগে দশমিক আছে। এখানে যে দুটো সংখ্যা গুণ করলাম, প্রথমটাতে একটার আগে দশমিক, দ্বিতীয়টাতে একটার আগে দশমিক, মোট হচ্ছে দুটোর আগে দশমিক, সেই জন্য গুণ ফলে দুটোর আগে দশমিক বসবে। এইভাবে কিন্তু দশমিকের গুণ হয়, এটা মাথায় রাখতে হবে। এরপরে চলে যাচ্ছে নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কী বলেছে দেখে নিই। দ্য ভ্যালু অফ, এখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে যে 32^0.16 ইন্টু 32^0.04 ইজ ইকুয়াল টু। তো এখানে 4টা অপশান আছে, তো এখানে দুই অপশানে এখানে রাইট দেওয়া আছে, এর দাগের অপশান। তো এই যে ক্যালকুলেশনটা, এটা দেখে অনেকের যে পাওয়ার দশমিকে আছে এটা দেখে অনেকে ঘাবড়ে যেতে পারে, কিন্তু এই অঙ্ক ভীষণ সহজ, এক্ষেত্রে কোনো ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই।
এক্ষেত্রে কঠিন কোনো ক্যালকুলেশনে সিম্পল ক্যালকুলেশন একবার এই ধরনের অঙ্ক দেখে নিলে কিন্তু কোনো অসুবিধা হবে না। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় পড়ে এবং আগেও অনেকবার এসছে। তোমরা যদি বিভিন্ন কোশ্চেন যে কোনো বই ফলো করো, তাতে সালের কোশ্চেন যদি দেওয়া থাকে অবশ্যই দেখতে পাবে এই ধরনের প্রশ্ন কিন্তু আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব এটাকে দেখে নিই। সূচকে আমি বলেছিলাম যে বেস যদি একই হয়, পাওয়ার যদি আলাদা হয়, তাহলে পাওয়ারটা যোগ হয়ে যায়। তো এই ক্ষেত্রেও তাই হবে। 32 দুটোর ক্ষেত্রেই 32 আছে, গুণিতক 32 হোল টু দি পাওয়ার 0.04। এইবারে দুটোর ক্ষেত্রেই যেহেতু 32, তাহলে 0.16 প্লাস 0.04। এটা কোন সূত্র হলো না, এ টু দি পাওয়ার এম প্লাস ইন্টু এ টু দি পাওয়ার এন যদি হয়, তাহলে সেটা এ টু দি পাওয়ার এম প্লাস এন এইভাবে লেখা যায়। তো এটার ক্ষেত্রে তাই বেস দুটো একই, পাওয়ার দুটো আলাদা হলে পাওয়ার দুটো এই ক্ষেত্রে যোগ হয়ে যাচ্ছে। এখানে তাই হলো। তাহলে যোগ করলে কি দাঁড়াচ্ছে, এই দুটো যদি যোগ করি তাহলে 0.2। তো এটা দাঁড়ালো। তাহলে এটা 0.2 হচ্ছে, মানে এটাকে আমরা যদি দশমিক তুলে দিই তাহলে 2/10 বা এটাকে 1/5 লিখতে পারি। 32 টু দি পাওয়ার 1/5, মানে এর 5th রুট বের করতে হবে। তো এই ক্ষেত্রে এই 32টাকে আমরা 2 টু দি পাওয়ার 5 করতে পারি। 5টা 2 গুণ করলে 32 হয়, আর এখানে এইটা। এবারে পাওয়ার দুটো এইভাবে যদি ব্র্যাকেট থাকে তাহলে পাওয়ার দুটো গুণ হয়ে যায়। তাহলে এটা হবে 5 গুণিতক 1/5, 5 কেটে যাচ্ছে, থাকছে 2 টু দি পাওয়ার 1 মানে 2। এটা আমি এতটা ক্যালকুলেশন করলাম, কিন্তু এটা মুখে মুখে হয়ে যাবে। যখন যারা সূচক বেসিক জিনিস জানে তারা কিন্তু এই অঙ্কটা খুব মুখে মুখে করে ফেলবে। এখানে বোঝানোর জন্য এইভাবে প্রত্যেকটা স্টেপ করলাম, যাতে করে এতগুলো স্টেপ করতে হলো। তো সিম্পল অঙ্ক, এই অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 4। এটা কি বলেছে একবার দেখে নিই। দ্য ভ্যালু অফ, এই যে এক্সপ্রেশনটা আছে, এই এক্সপ্রেশনটার মান কত হবে। তো সিম্পলভাবে ওটা তুলে নিই। 16/81 হোল টু দি পাওয়ার -3/4, 49/9 হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু 343/216 হোল টু দি পাওয়ার 2/3। তো প্রথমটা যেটা আছে 16, এটাকে যত ছোট করে পাওয়ার করা যায় তত ছোট সেভাবে আমাদের দেখতে হবে। তাহলে এটাকে করবো 2 টু দি পাওয়ার 4 করে দেবো, আর নিচেরটাকে 3 টু দি পাওয়ার 4 করবো। তাহলে 2/3 হোল টু দি পাওয়ার 4 এটা লিখতে পারি, আর উপরে যেটা থাকবে -3/4 এটা থাকলো ইন্টু, আচ্ছা এটা 7 7 49 আর 3 7 আর 3 হোল স্কোয়ার এটা লিখতে পারি, কারণ উপরেরটা স্কোয়ার হচ্ছে 7 স্কোয়ার আর নিচেরটা 3 স্কোয়ার হচ্ছে, তাহলে এটার হোল স্কোয়ার লিখতে পারি। আর বাইরে থাকছে কত, 3/2 ইন্টু, এটার ক্ষেত্রে কি আছে যে 343 বেসটা দেখে মনে হচ্ছে এটার কিউব হবে। এখানে কিন্তু একটু চালাকি করলে বোঝা যাবে, এটার বেস যেহেতু 4 আছে সেহেতু এটা 4 পাওয়ারে কিছু একটা আসবে, যাতে করে বেসটা কেটে যায়। এটার ক্ষেত্রে বেস যেহেতু 2 আছে, এটা স্কোয়ার পাওয়ারে কিছু একটা আসবে। এটার যেহেতু বেস 3 আছে, 3 পাওয়ারে বা 6 পাওয়ারে এইভাবে কিছু একটা আসবে। তো আমরা দেখে নিই এটা কি আছে। তো এটাকে তাহলে কত দিয়ে আমি যদি উৎপাদক বের করি, সেক্ষেত্রে 7 দিয়ে যেতে পারে। এটা 7 4 28, 6 63, 7 9 63, আচ্ছা 7 কিউব, আর 216টা দেখে নিই। এটা কততে যাবে, 4-এ যাবে, 4 5 20, 4 4 16, 2-এ গেলে 27, আচ্ছা এটা 3 9 3 3, তাহলে 3টে 2 আর 3টে 4, মানে 2টো 2 আর এখানে একটা 2, তাহলে এটা সমান হচ্ছে কত, 3টে 2 আর 3টে 3। তার মানে এটাকে এইটা এইভাবে লেখা যায়। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি,
2 গুণিতক 3 হোল টু দি পাওয়ার 3, তার মানে 6 টু দি পাওয়ার 3 লিখতে পারি। তো তাহলে ওপরেরটা 7, নিচেরটা 6 হোল টু দি পাওয়ার 3 লিখলাম। আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি অসুবিধা থাকে একটু পজ করে দেখে নিও, আশা করি এটা বুঝতে কোনো সমস্যা হবে না। তো এইবারে এই পাওয়ার, যেহেতু ব্র্যাকেট আছে, পাওয়ার দুটো গুণ হয়ে যাবে, 4 4 কেটে যাবে, থাকবে শুধু -3। তাহলে 2 এর 3 হোল টু দি পাওয়ার -3 ইন্টু 7 এর 3, এই 2 2 কেটে যাবে, হোল টু দি পাওয়ার 3 পড়ে থাকবে, ইন্টু এখানে 7 এর 6 আছে, 3 3 কেটে যাবে, 7 এর 6 এর হোল স্কোয়ার। এবারে এর ক্যালকুলেশন করব। এর ক্যালকুলেশন করলে এটা মাইনাস পাওয়ার থাকলে এই ক্ষেত্রে একটা সূত্র আলোচনা করা হয়নি, যে এ টু দি পাওয়ার -n সমান 1/a টু দি পাওয়ার n, কিংবা 1/a টু দি পাওয়ার -n সমান a টু দি পাওয়ার n। যদি পাওয়ার নেগেটিভ থাকে সেটা 1 হয়ে যায়। তো এটাতে তাহলে উল্টে যায়, তো সেক্ষেত্রে এটাকে 3 এর 2 হোল টু দি পাওয়ার 3 করতে পারি, আর বাকিগুলো যেমন আছে তেমন থাকবে। 7 এর 3 এর কিউব টু 7 এর 6 এর স্কোয়ার। তো এইবারে গুণ করব, গুণ করে এর স্কোয়ার করব, স্কোয়ার করলে মানগুলো কত হয়। এর 3টে 3 গুণ করব, তাহলে কত হবে 27, আর 2 3 বার গুণ করলে 8 হবে, 2 টু দি পাওয়ার 3 সমান 8 ইন্টু 7 টু দি পাওয়ার 3, 7 7 49, 49 7 7 9 63, 6 হাতে 7 4 28, 34, 343 বাই এটা 27 আসছে, আবার এটা 7 7 49, 6 6 36, 27 27 কেটে যাচ্ছে। আচ্ছা, আর ক্ষেত্রে আর বিশেষ কিছু কাটবে না, এই দুটো আমরা গুণ করব, গুণ করলে দেখব এর মানটা কোনটা হচ্ছে। গুণ করে যদি দেখি এর মানটা হবে 288। তাহলে সির দাগের অপশানটা কারেক্ট অপশান। এখানে গুণ করা হয়েছে 243-এর সঙ্গে 49, আর নিচে 8-এর সঙ্গে 36। তো আশা করি তোমাদের এই অঙ্কটা বুঝতে অসুবিধা হয়নি। অঙ্কটা, এই ধরনের অঙ্ক পড়লে একটু সময় লাগবে, তো যত বেশি প্র্যাকটিস করবে এইগুলো কিন্তু এত লিখে অঙ্ক করার দরকার হবে না, সেক্ষেত্রে আরেকটু ইজি হয়ে যাবে। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক এখানে কি বলেছে, কোয়েশ্চেন নাম্বার 5 থেকে বলেছে দ্য ভ্যালু অফ এক্স ইন 3 টু দি পাওয়ার 1/9 ইন্টু 3 টু দি পাওয়ার 2/9 ইন্টু 3 টু দি পাওয়ার 3/9 ইজ ইকাল টু 9 টু দি পাওয়ার এক্স যদি হয়, তাহলে এক্সের মান কত। এক্ষেত্রে বলেছে এক্সের মান কত হবে যদি এইটা সমান এটা হয়। তো তাহলে 3 টু দি পাওয়ার 1 9 ইন্টু 3 টু দি পাওয়ার 2 9 ইন্টু 3 টু দি পাওয়ার 3 9, এটা আছে সমান হচ্ছে 9 টু দি পাওয়ার এক্স। এই যে বাম পক্ষটায় বেসটা কিন্তু একই, তো সেই ক্ষেত্রে এটার পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, 1 9 প্লাস 2 9 প্লাস 3 9, আর এটা যেমন আছে তেমনিই থাকবে। আচ্ছা, এবারে পাওয়ারগুলো কত হবে, তো এর লসাগু 9 হচ্ছে, 1 প্লাস 2 প্লাস 3 ওপরে যোগ হয়ে যাবে সিম্পল, 9 টু দি পাওয়ার এক্স থাকলো। আচ্ছা, এইবারে 3 টু দি পাওয়ার, এখানে 3 3 6, 6 9 ইজ ইকাল টু 9 টু দি পাওয়ার এক্স, যেমন আছে তেমন থাকলো। 6 9 মানে এটা 2 আর এটা 3, 3 দিয়ে কাটবে, মানে 3 টু দি পাওয়ার 2/3 ইজ ইকাল টু 9 টু দি পাওয়ার এক্স। আচ্ছা, 9 টু দি পাওয়ার এক্স সমান এটাকে আমরা লিখতে পারি 3a স্কোয়ারের টু দি পাওয়ার এক্স, মানে 3 টু দি পাওয়ার 2x। এবারে দুটো যদি তুলনা করি, 3 টু দি পাওয়ার 2/3 ইজ ইকাল টু 3 টু দি পাওয়ার 2x। দুটো যদি তুলনা করি, বেস দুটো বাদ দিয়ে দেবো, থাকবে কত, 2x সমান হচ্ছে 2/3, তাহলে x সমান হবে কত, 1/3। আচ্ছা, এখানে যে সূত্রটা কাজে লাগলো সেটা এইভাবেই লাগলো, যদি a টু দি পাওয়ার
এম ইজিক্যাল টু এ টু দি পাওয়ার এন হয়, সেখান থেকে আমরা লিখতে পারি এম ইজিক্যাল টু এন। পাওয়ার দুটোকে, বেস দুটো সমান হলে পাওয়ার দুটোকে আমরা সমান করে নিতে পারি যদি দুটোর মান সমান হয়। তাহলে এক্সের মান এখানে কত হচ্ছে 1/3। তাহলে সি এর দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 6, দ্য ভ্যালু অফ 4 টু দি পাওয়ার 10 প্লাস এন ইন্টু 16 টু দি পাওয়ার 3n মাইনাস 4 বাই 4 টু দি পাওয়ার 7n। তুলে নিই। এটাকে আমরা কি করব, এখানে আগে এখানে তো এই যে 4 আছে, এই 4-এর সঙ্গে এই 4টা ক্যালকুলেশন করে দিতে পারি, বা সবগুলোকে 4-এ কনভার্ট করে নিয়ে তারপরে ক্যালকুলেশন করতে পারি, যেটা খুশি করা যেতে পারে, অসুবিধা নেই। এটাকে যদি 4 করি, 4 স্কোয়ার 3n মাইনাস 4 বাই 4 টু দি পাওয়ার 7n। তো তাহলে 4 টু দি পাওয়ার 10 প্লাস n ইন্টু 4 টু দি পাওয়ার 8, 2টা এর সঙ্গে গুণ হয়ে যাবে 6n মাইনাস 8 বাই 4 টু দি পাওয়ার 7n সমান 4 টু দি পাওয়ার, এবারে এই দুটো পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, বেস দুটো যেহেতু একই, গুণ থাকলে পাওয়ার দুটো যোগ হয়ে যাবে। তাহলে 10 প্লাস n প্লাস 6n মাইনাস 8 বাই নিচে থাকবে 4 টু দি পাওয়ার 7n। আচ্ছা, উপরে যেটা হচ্ছে তাহলে 4 টু দি পাওয়ার 7n প্লাস 2 বাই 4 টু দি পাওয়ার 7n। এইবারে এটা বেস দুটো একই আছে উপরে নিচে, তাহলে পাওয়ার দুটো বিয়োগ হবে, মানে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন থাকলে এ টু দি পাওয়ার এম মাইনাস এন হয়, সেই সূত্রটা এখানে কাজে লাগবে। মাইনাস 7n, 7n 7n কেটে যাচ্ছে, থাকছে কত 4 স্কোয়ার, মানে হচ্ছে 16। তাহলে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। এইখানে সূত্র যেটা লাগছে আমি বলে এখানে লিখে দিচ্ছি যে এ টু দি পাওয়ার এন বাই এম, এটাকে এম যদি ধরি, এটা এন যদি ধরি, তাহলে এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এই সূত্রটা এখানে কাজে লাগছে। এইটা উপরে উঠলে এই দুটো বেস দুটো 4 আছে, পাওয়ার এখানে 7n প্লাস 2, এটা 7n, তাহলে এটা উপরে উঠে মাইনাস হয়ে যাবে, 7n 7n কেটে যাবে, থাকবে 2, তাহলে 4 টু দি পাওয়ার 2 সমান হচ্ছে 16। নেক্সট অঙ্ক, 7-এর দাগের অঙ্ক, এটার মান বের করতে হবে। এটাকে আমরা তুলে নেব n প্লাস 3, 6 প্লাস 5 টু দি পাওয়ার n প্লাস 3, 9 ইন্টু 5 টু দি পাওয়ার n মাইনাস 5 টু দি পাওয়ার n ইন্টু 2 স্কোয়ার। তো এই ক্ষেত্রে আমরা যদি ওপর থেকে 5 টু দি পাওয়ার n প্লাস 1 কমন নেই, তাহলে কি থাকছে, এখানে থাকছে 5 স্কোয়ার আর এখানে থাকছে 6। 5 স্কোয়ার কীভাবে হলো না, এখানে n প্লাস 3 আছে, আমি n প্লাস 1 নিয়ে নিয়েছি, আর বাকি পড়ে থাকলো 2, সেটা এইভাবে লেখা হলো। আবার নিচে 5 টু দি পাওয়ার n যদি কমন নেই, তাহলে 9 মাইনাস 2 স্কোয়ার মানে 4, যেটা থাকলো। এখানে 5 স্কোয়ার মানে 25 হবে, 5 টু দি পাওয়ার n প্লাস 1 বাই 5 টু দি পাওয়ার n, এটার সঙ্গে এটা 25 মাইনাস 6 মানে হচ্ছে 19, আর নিচে 9 মাইনাস 4 মানে 5। আচ্ছা, এই 5 যোগ হয়ে ইন্টু 19 বাই এই 5 যোগ হয়ে 5 টু দি পাওয়ার n প্লাস 1 হয়ে যাবে, কারণ এর পাওয়ার 1 আর এর পাওয়ার n, বেস দুটো একই, পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, এটা কেটে যাবে এরপরে, তাহলে থাকবে আমাদের আলটিমেট 19। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক, 8-এর দাগের অঙ্ক, এটা কি বলেছে, এইটার যে পাওয়ার আছে, এই পাওয়ারটা সমান কত হবে। সিম্পল, এখানে এটাকে আমরা লিখব এইভাবে, -3/5 পাওয়ার আছে, -3/5। তো ভেতরেরটা যদি পাওয়ার তৈরি করি 243,
পাওয়ার বের করতে গেলে প্রথম সবসময় আমরা উৎপাদক দিয়ে পাওয়ার বের করতে পারি, যদি পাওয়ার মুখে মুখে না বের করতে পারি। তো 3 দিয়ে প্রথমে যাবে, 8 3 24, 3 1 3, আবার 3 দিয়ে যাবে 27, আবার 3 দিয়ে যাবে 9, আবার 3 দিয়ে যাবে, আবার 3 দিয়ে যাবে। মোট কটা 3 হচ্ছে? 5টা 3 হচ্ছে। তাহলে ভেতরেরটাকে 3^5 করলাম, আর এটা 2^5 হবে। 32 সমান 2^5, এইটা থাকলো -3/5। এইবারে ভেতরটাকে এইভাবে সাজালাম, 3 2 ^5। আচ্ছা, বাইরে কি পড়ে থাকলো? বাইরে থাকলো -3/5। তাহলে ব্র্যাকেট এইভাবে যদি থাকে, পাওয়ারগুলো গুণ হয়ে যাবে। তাহলে 5 গুণিতক -3/5, 5 5 কেটে যাবে, -3 পড়ে থাকবে। আচ্ছা, পাওয়ারে -3 থাকলে এটা উল্টে যায় বলেছি, 1/, হয়ে যায়। তো সেক্ষেত্রে এটা হবে 3 2 ছিল, 2 3 হয়ে যাবে, আর পাওয়ারটা প্লাস হয়ে যাবে। এবারে এটা সমান 2^3/3^3। এত সব লিখে করার দরকার নেই, আমি যাতে বুঝতে অসুবিধা না হয় সেই জন্য লিখছি। সেক্ষেত্রে কিন্তু এগুলো এখানে মুখে মুখে আমরা একবারে ডাইরেক্ট বসিয়ে দিতে পারতাম। অ্যান্ড 2^3 মানে 8, আর 3^3 মানে 27। তাহলে 8 27, এর দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক 9 দাগের অঙ্ক। এটা যে এক্সপ্রেশনটা দেওয়া আছে আমি তুলে নিই। এটা যদি এটা হয় তাহলে a/b সমান কত হবে, এটা বের করতে হবে। 0.04 ইন্টু 0.4 ইন্টু a সমান 0.4 ইন্টু 0.04 ইন্টু √b যদি হয়, a/b কত হবে? এখানে √a আছে, এখানে √b আছে। আচ্ছা, ঠিক আছে, এই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আমরা কি করব, এই ক্ষেত্রে এটাকে সাজিয়ে যদি লিখি, 0.04 ইন্টু 0.4 ইন্টু √a সমান 0.4, এটাতে রুট পুরোটা নেই, শুধু √bতে এটা আছে। আচ্ছা, এইটাকে আমরা সাজিয়ে লিখলাম √a/√b করলাম। এটা যেমন আছে তেমন থাকবে, ওইটাই পাশে আসবে √of। আচ্ছা, এটা একই আছে, এটা শুধু রুট আছে, এটাতে কিছু নেই। তো সেক্ষেত্রে কি হবে যদি এমন হয়? আচ্ছা, এইখানে এই পুরোটার পাওয়ার হচ্ছে 1, এর পুরোটা রুট আছে, মানে এর পুরোটার পাওয়ার হচ্ছে হাফ। তো এভাবে আমরা করে নিতে পারি, এই পুরোটার পাওয়ার 1, আর দুটো কিন্তু একই সংখ্যা। যদি এরকম হয় যে এক্সের পাওয়ার 1 আছে, এক্সের এটা রুট আছে, এটা কিভাবে হবে? না, এটা কিভাবে হবে না, এক্সের পাওয়ার 1 উপরেটা, নিচের পাওয়ার রুট মানে হচ্ছে এর পাওয়ার হচ্ছে, এখানে যদি আলাদা কিছু লেখা না থাকে, এটা স্কোয়ার রুট মানে বর্গমূল, এর পাওয়ার হবে হাফ। তাহলে এটা উপরে উঠলে -1/2 হয়ে যাবে, তার মানে x⁻½ হচ্ছে, তার মানে এটা √x হচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা ওই একই রকমভাবে হবে, এটা 4 ইন্টু 0.04। এবারে কি করব, যেহেতু a/b চেয়েছে, তাহলে বোথ সাইডকে স্কোয়ার করে দেবো আমরা। তাহলে স্কোয়ার করে দিলে a/b সমান, এটা যদি স্কোয়ার করে দিই, রুট আর স্কোয়ার কেটে যাবে, কারণ বর্গমূল তার বর্গমূলের বর্গ মানে সেই সংখ্যাটা হয়। তাহলে এখানে a হবে, এটা b হবে, a/b সমান হবে, এটার বর্গ করলে 0.4 ইন্টু 0.04 এটা আসবে। তাহলে এটা গুণ করলে কি আসবে সেটা আমরা দেখে নিই। তো 4 গুণ করলে তো 16 হয়, এটুকু আমরা জানি। আমরা এখানে শুধু সংখ্যাটা দেখবো, আর কিছুই দেখবো না দশমিকের গুণের ক্ষেত্রে। তারপরে গুণ হওয়ার পরে দেখব কি মোট কটা আগে দশমিক হবে। তো এখানে 2টোর আগে দশমিক, এখানে 1টার আগে দশমিক, তাহলে মোট 3টের ডান দিক থেকে বাম দিকে যাব, 3টের আগে দশমিক বসাবো। 1টা 2টো আছে, তাহলে 0 বসিয়ে আরেকটা দশমিক বসাবো। এইটা হবে আমাদের উত্তর। তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান। তো এখানে কিন্তু দশমিকের গুণও আমাদের শেখা গেল যে কিভাবে আমরা দশমিকটাকে ব্যবহার করব। তো আশা করি বুঝতে অসুবিধা হয়নি। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। এটার ক্ষেত্রেও তাই।
তো এই অঙ্কগুলোতে কিন্তু সূচক আর করণী একসঙ্গে মিশিয়ে আছে, এদেরকে আলাদা করা যাবে না। এই বিশেষ কিছু কিছু অঙ্ক আছে যেখানে কিন্তু সূচক করণী মিলেমিশে একাকার হয়ে গেছে। সেক্ষেত্রে এই বেসিক জিনিসটা আমাদের কনসেপ্টটা থাকতে হবে যে এই বর্গমূলের অর্থ হচ্ছে কি, এর পাওয়ার 2, এক্স রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ। এখানে যদি অন্য কিছু থাকতো, এখানে যদি 3 থাকতো, একে বলা হতো কিউব রুট, তো এক্ষেত্রে 3 হতো। এখানে যদি 4 থাকতো, এখানে 4 হতো। যদি কিছু না থাকে সেটাকে কিন্তু এটা 2 আছে ধরে নেওয়া হয়, সেটাকে স্কোয়ার রুট ধরে নেওয়া হয় সবসময়। তো সেই জন্য সেখানে হাফ হয়। তো নেক্সট এটা যেটা আছে একবার দেখে নিই, 0.081 ইন্টু 0.484 বাই 0.0064 ইন্টু 6.25। তো এইগুলো আছে, এইগুলো আমরা রুট বের করব। প্রত্যেকটা আলাদা করে বর্গমূল বের করতে পারি বা গুণ করে বর্গমূল বের করতে পারি। তো এখানে আলাদা আলাদা বর্গমূল হবে না, কারণ 3টের আগে দশমিক থাকলে বর্গমূল হয় না। বর্গমূল করতে গেলে সাধারণত 4টা কিংবা 2টো জোড় জোড় সংখ্যার সেক্ষেত্রে দেখা যায়, না হলে কিন্তু সেক্ষেত্রে আমাদের বর্গমূল পাওয়া যায় না। তো নিচের দুটোর বর্গমূল সহজে আমরা পেয়ে যাব, ওপরের দুটোকে আমাদের দেখতে হবে কিভাবে করা যায়। এটাকে আমরা যদি এইভাবে করি, 81 বাই 1-এর পিঠে 3টে শূন্য, যেহেতু 3টের আগে দশমিক আছে, ইন্টু 484 বাই 1-এর পিঠে 3টে শূন্য বাই 64 বাই 1-এর পিঠে 4টা শূন্য, এটা পুরোটাই রুট হবে, ইন্টু 625 বাই 1-এর পিঠে 2টো শূন্য। তাহলে এখানে মোট 6টা শূন্য হচ্ছে, এখানে মোট 6টা শূন্য হচ্ছে। তাহলে এই নিচেরগুলো সব বাদ চলে যাবে, থাকবে 81 গুণিতক 484 বাই 64 গুণিতক 625, এটার রুট। এইবারে যদি এর প্রত্যেকটার আলাদা আলাদা করে স্কোয়ার আকারে সাজিয়ে নিই, তাহলে বর্গমূলের সঙ্গে তা কেটে যাবে। এটার 9 স্কোয়ার, এইটা কত স্কোয়ার হবে একবার দেখে নিতে হবে। এর বর্গমূল আশা করি ভাগ প্রসেসে সবাই জানো, যে কোনো প্রসেসে আমরা উৎপাদক বের করেও বর্গমূল বের করে নিতে পারি। তো ভাগ প্রসেসে করলে এভাবে করতে হবে, 2 2 4, 84 নামলো, এটা ডবল হবে, এখানে ডবল হলে এটা কত দিয়ে যাবে, 2 দিয়ে, তাহলে 22, এটা 22 স্কোয়ার, 8 8 64, আর এটা 25 স্কোয়ার 625। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, টোটাল যদি এর স্কোয়ার আকারে সাজিয়ে নেই, 9 গুণিতক 12 এটার হোল স্কোয়ার বাই, এটা পুরোটাই বর্গের মধ্যে রাখবো, 8 গুণিতক 25, পুরোটাই বর্গের সঙ্গে, তাহলে রুট আর বর্গ কেটে যাবে। তাহলে আলটিমেট ওটা হবে 9 গুণিতক 22 বাই 8 গুণিতক 25, 22 11 হবে, এটা 4 হবে, 2 দিয়ে কেটে দিলাম। তাহলে উপরেরটা হচ্ছে 99, নিচেরটা হবে 100। আচ্ছা, একে যদি আমি দশমিকে চেঞ্জ করি, তাহলে এখানে 100 দিয়ে ভাগ হচ্ছে মানে দুটোর আগে দশমিক হবে, 0.99 বা 0.99। তো ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। তারপরের অঙ্ক এখানে কোশ্চেন নাম্বার 11, এটা বলেছে 21 টু দি পাওয়ার 5.36 বাই 21 টু দি পাওয়ার 3.47 ইজিক্যাল টু 21 টু দি পাওয়ার এক্স। এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটাতে সূত্র আমরা অ্যাপ্লাই করব। তো দুটোর বেস যেহেতু একই আছে আর বাই আছে, সেক্ষেত্রে এটাকে উপরে উঠালে মাইনাস হয়ে যাবে। তাহলে 5.36 মাইনাস 3.47 ইজিক্যাল টু 21 টু দি পাওয়ার এক্স। তো এখান থেকে 21 টু দি পাওয়ার এটাকে যদি বিয়োগ করি 9, তাহলে 2 থাকছে, 12 মানে 8,
1.89 সমান হচ্ছে 21 টু দি পাওয়ার এক্স। এইবারে দুটোর বেস একই আছে, তাহলে পাওয়ার দুটোকে সমান করে দেবো। এক্স সমান হচ্ছে 1.89। ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি প্রথম থেকে অঙ্কগুলো তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়নি। থিওরি পোর্শনটা ভালো করে দেখে রাখো, সূত্রগুলোকে ভালো করে মনে রাখবে, যাতে করে অঙ্কগুলো কিন্তু খুব সহজে করা যায়। এই নতুন সিরিজ চলতে থাকবে। যাদের যাদের এই সিরিজটা ভীষণভাবে কাজের, আশা করি এটা সবারই কাজে লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। এরপরে এই চ্যাপ্টারের পরবর্তী অঙ্কগুলো নিয়ে পরের ভিডিওতে আবার দেখা হবে। তো যারা যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এই ধরনের প্রয়োজনীয় অঙ্ক সিরিজ, বিভিন্ন ধরনের সিরিজ আসবে পরপর, যাতে করে তোমাদের প্রত্যেকটাই তোমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তো যারা এই চ্যানেলের সঙ্গে আছো তাদের সবাইকে ধন্যবাদ চ্যানেলের সঙ্গে থাকার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে এবং কাজের মনে হয়, লাইক শেয়ার করতে ভুলো না। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।